এই কয়েকদিন আগেই একটা কেস হয়েছিল, যার আমরা নাম দিয়েছিলাম যে খুন কিভাবে হয়েছে জানা নেই। এখন আপনারা তো বলবেনই যে সিআইডি যখন জানে না খুন কিভাবে হয়েছে, তখন বাকিদের কথা তো না বলাই ভালো। আসলে ঘটনাটা এরকম যে হাজবেন্ড, এক ভদ্রলোক কাজ থেকে বাড়িতে ফিরলেন রাতের সময়, স্নান টান করে ফ্রেশ হচ্ছিলেন আবার বেরোনোর জন্যে। বাইরে ওনার মিসেস ওয়েট করছিলেন, কিন্তু আসলে উনি লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ করেই হাজবেন্ড বেরিয়ে এলেন, মহিলাটি ফোন লুকিয়ে ফেলল। হাজবেন্ডের মনে হলো বাড়িটা একটু বেশি সাজানো আছে। উনি আশ্চর্য হলেন, আমরা তো আজ খাবার খাওয়ার জন্য বাইরেই যাচ্ছি, কিন্তু এখানে তো ব্যবস্থা অন্যরকম মনে হচ্ছে। উনি মিসেসকে জিজ্ঞাসা করলেন, তো তিনি বললেন খুব মিষ্টি করে, এই এমনি সাসপেন্স। আর এখানেই বধ হলো স্বামী বেচারা। এই কথাতেই যদি সে সাবধান হয়ে যেত, তাহলে আজ হয়তো বেঁচে থাকতো। এই কথাতে যদি ওর সন্দেহ হতো, তাহলে ওই ক্ষীর সে খেত না যেটা টেবিলে ছিল, আর না ও স্ত্রীর সঙ্গে আনন্দ করে ডান্স করত, আর না ও হঠাৎই মাটিতে পড়ে যেত। নাচতে নাচতে যখন ও পড়ে গেল, তখন মনে হলো হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু তা নয়। ভালো করে দেখে বোঝা গেল যে ওটা হার্ট অ্যাটাক ছিল না। যদি হার্ট অ্যাটাকই হতো, তাহলে মাথা থেকে রক্ত বেরোচ্ছিল কেন? তখন মনে হলো যে গুলি লেগেছে হয়তো, কিন্তু গুলি চলার আওয়াজও পাওয়া যায়নি। আর ওনার স্ত্রী তো কিছুই বলছেন না। আমরা জানলা থেকে বাইরে তাকালাম, দেখলাম বাইরের সামনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তো আমরা ভাবলাম যে হয়তো ওখান থেকেই গুলিটা চলেছে। সেখানে গিয়ে যখন দেখলাম যে সেখানেও মেঝেতে আর একটা, ছাড়ুন, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাই দেখে বুঝে নিন যে কেন আমরা বলছিলাম খুন কিভাবে হয়েছে জানা নেই। জানালার সামনে ড্যান্স কেন করলো, মহিলাটি বা ফোনে কথা বলল কেন, আপনারা নিজেরাই দেখে নিন। আরে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে। ওহ সরি, তুমি তো আমাকে এখনো বললেই না যে আজ এই বাড়িতে এত আনন্দের কারণ কি। আমরা দুজন একসাথে আছি, এর থেকে বড় আর কোনো আনন্দ আছে? এতটাও সাসপেন্স ক্রিয়েট করো না। বৃষ্টির এই মরশুমে এটা একদম ঠিক না, রোম্যান্স হওয়া উচিত। আর তুমি চলো এখন তুমি এখান থেকে যাও, একটা কাজ করো, ড্রেসটা চেঞ্জ করে এসো, ঠিক আছে? আমি বললাম ড্রেস চেঞ্জ করে এসো, যাও যাও যাও। তোমাকে কতবার বলেছি যে প্লিজ সুজিত বাড়িতে থাকলে ফোন করো না। ডার্লিং, আমি রেডি। সুজিত আসছে, আমি পরে কথা বলছি। কি হয়েছে? কে ফোন করেছিল? না, কেউ না তো। তাহলে এত স্ট্রেস দেখাচ্ছে কেন? না, কোথায় ট্রেস্ট? এক মিনিট, তোমার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে না তো? তুমিও না, বাজে কথা বলো না, দয়া করে প্লিজ যাও, টেবিলে গিয়ে বসো। আরে কি প্লিজ, রান্না করেছো? আমি বললাম না তুমি যাও, বলবে তো। টেবিলে গিয়ে বসো, আমি আসছি। থ্যাংক ইউ। ক্ষীর? তুমি কি করে জানতে পারলে যে আমার আজকে ক্ষীর খেতে ইচ্ছে করছিল? আমি জানবো না তো কি পাশের বাড়ির বউ জানবে? হতে পারে। কি? তুমি না? আরে আমি আর কি করছি, এবার খেতে তো দাও।
হ্যাঁ খাও। ফোনটা কাটলে কেন? আমার সামনে ফোনটা তুলতে পারবে না তুমি? না, এরকম কোনো ব্যাপার না। আসলে রং নাম্বার ছিল, সকাল থেকেই বিরক্ত করছে। আমি মিউজিক চালাচ্ছি। Will you dance with me? Yeah, sure. সুজিত, সুজিত, অনেকটা রক্ত বেরিয়েছে। মাথায় চোট লেগেছে। আপনি বলছিলেন যে আপনারা ডান্স করছিলেন, তাহলে ওনার মাথায় লাগলো কি করে? জানি না কি করে লেগেছে। এখানে ঘরে অন্য কেউ ছিল? না, আমরা দুজনেই ছিলাম। দেখুন, আমার মনে হচ্ছে এটা খুনের ব্যাপার। সেজন্য যে উত্তরই দেবেন একটু ভেবে চিন্তে দেবেন। বাড়িতে আর কেউ ছিল না, এনার মাথায় হঠাৎ করে আঘাত লাগলো, কি করে হলো এইটা? কিন্তু এরকমই হয়েছে, ও হঠাৎ করে পড়ে যায়। অভিজিৎ, হ্যাঁ দয়া, চোট লাগেনি, গুলি লেগেছে। গুলি? এই দেখো। আরে গুলি কে চালালো? কেউ আগে থেকেই ঘরে লুকিয়ে বসেছিল হয়তো। পাক্কা নিশানাবাজ খুনিটা। মাথার একদম মাঝখানে লেগেছে গুলিটা। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো কোনো গুলি চালানোর শব্দ শুনিনি। কিন্তু ম্যাডাম, গুলি তো চলেছে। আমি সত্যি বলছি, আমি কোনো আওয়াজ শুনিনি। তো এটাও হতে পারে যে বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল। আচ্ছা, বাড়িতে কোনো বন্দুক টন্দুক আছে? বাড়িতে বন্দুক কেন থাকবে? আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এখন প্রশ্নটা হলো, গুলিটা চলেছিল কোন দিক থেকে? একটা কথা বলুন, যখন ইনি চিৎকার করে নিচে পড়লেন সে সময় আপনারা কোথায় ছিলেন? এক্স্যাক্টলি কোথায় ছিলেন? আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আর ও ওখানে দাঁড়িয়ে ছিল। ওর পিঠটা ব্যালকনির দিকে ছিল। এখানে দাঁড়িয়েছিলেন উনি, এই দিকটাতে পেছন করে। আর এই জানলাটা খোলা ছিল? এখানে তো এরকম কোনো জায়গায় নেই। দয়া, ওটা দেখ। গুলি ওইখান থেকে চলেছে হয়তো। হ্যাঁ অভিজিৎ, এটাই হয়েছে মনে হচ্ছে। দেখুন রাগিনী দেবী, আমাদের মনে হচ্ছে যে গুলিটা ওই সামনের বিল্ডিং থেকে চলেছে। মানে ওখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল যে আপনাদেরকে কনস্ট্যান্ট দেখে চলেছিল, আপনাদেরকে ওয়াচ করছিল, আর যখনই ও সুযোগ পায় তখনই গুলি করে দেয়। আর এত দূর থেকে গুলি চালিয়েছে যখন, তখন কোনো প্রফেশনাল শুটারই হবে। বিবেক, তুমি একটু এখানেই দাঁড়ো, ঠিক আছে? ততক্ষণে আমরা সামনের বিল্ডিংটা থেকে ঘুরে আসছি। নাতাশা, রেডি? খুন অনেক ভেবেচিন্তে করা হয়েছে অভিজিৎ। হোমওয়ার্ক খুব ভালোভাবেই করেছে খুনিটা। প্রথমে সেই বিল্ডিংটা খুঁজে বের করেছে। বিল্ডিং তো খুঁজেই ছিল দয়া। ও এটাও জানতো যে সুজিত কোন কোন টাইমে এই রুমটায় আসে, আর সেটাকে লক্ষ্য করেই এত দূর থেকে গুলিটা চালায়। ব্যাপারটা সহজ কাজ নয়। বোঝা যাচ্ছে না খুনিটা কি ধরনের বন্দুক ব্যবহার করেছে। টেলিস্কোপ ছিল ওটায় নিশ্চয়ই। আরে লাশ! আর একটা লাশ, ওটাও দেখি। মাই গড, ও
প্রচুর রক্ত পড়ে রয়েছে। স্যার, যদি এই সুজিতকে মেরে থাকে তাহলে তাহলে একে কে মারলো? দেখো, আমরা এটা বলতে পারি না যে এই সুজিতকে মেরেছে কিনা, কিন্তু সুজিতের সঙ্গে এর নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। একটা কাজ করো, আশেপাশে দেখো একটু, কিছু দেখতে পাও কিনা। যেমন ভাবে চোট লেগেছে দয়া, দেখে তো মনে হচ্ছে কে উপর থেকে ধাক্কা মারা হয়েছে। সিদ্ধার্থ নামের। সিদ্ধার্থ? এটা আবার এরি বিল্ডিং নয় তো? একটা জুতো? স্যার, এই জুতোটা পেলাম স্যার, মনে হয় এরই হবে। একটাই জুতো পেয়েছো? হ্যাঁ স্যার, একটাই। স্যার, এই দেখুন, কাঁচের টুকরো। কাঁচের এতগুলো টুকরো? কিন্তু এখানে তো কোনো জানলা টানলাও নেই, তাহলে এই টুকরোগুলো এলো কোথা থেকে? কোনো কারের উইন্ডস্ক্রিনের টুকরো মনে হয়। তার মানে স্যার এইখানে কোনো গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি দাঁড়িয়েছিল বলেই তো এতগুলো কাঁচের টুকরো পড়ে রয়েছে। আর গাড়িটা যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে এটা কি দয়া? ইঞ্জিন অয়েল? ইঞ্জিন অয়েল? তার মানে অবশ্যই এখানে কোনো গাড়ি দাঁড়িয়েছিল, আর যে এই বডিটা ওপর থেকে গাড়ির ছাদে পড়েছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, আর ইঞ্জিন অয়েল মাটিতে পড়েছে। সেটাই হয়েছে দয়া, সেটাই হয়েছে। নাতাশা, আমাদের এভিডেন্স ব্যাগে এই কাঁচের টুকরোগুলো ঢুকিয়ে নাও। ইয়েস স্যার। কে? দয়া, কোথাও এরকমটা নয় তো যে এই সুজিতকে আর এই লোকটা সিদ্ধার্থকে একই লোক মেরেছে? যদি এমনই হয় তাহলে যে লোকটা সিদ্ধার্থকে ওপর থেকে নিচে ফেলেছে, হতে পারে সেই লোকটাই গুলি চালিয়েছিল। হতে পারে। আমাদের একবার উপরে গিয়ে দেখা উচিত দয়া। ইয়েস স্যার। নাতাশা, একবার রাগিনীকে ডেকে নিয়ে আসো, দেখা যাক ওই সিদ্ধার্থকে চেনে কিনা। ইয়েস স্যার। আর ফ্রেডি, সিদ্ধার্থর ওয়ালেট থেকে ওর অ্যাড্রেসটা খোঁজো, আর ওর বাড়ির লোকজনকে খবর দাও। ইয়েস স্যার। চলো দয়া। এ কি, আরো একটা লাশ? হ্যাঁ, আচ্ছা, এই কি সুজিতকে মেরেছে? হয়তো। আমার তো একে দেখেও ভয় লাগছে। তাও একবার দেখে নিন। আপনি চেনেন একে? না, আমি একে আগে কখনো দেখিনি। ম্যাডাম, এটাও তো হতে পারে যে আপনার স্বামী হয়তো একে চিনতেন। না না, ও যদি জানতো তাহলে আমি নিশ্চয়ই ওকে চিনতাম, কিন্তু আমি ওকে কখনো দেখিনি। আপনি? অভিজিৎ, দয়া, এই দেখো, গুলির ফাঁকা সেল। ওকে। সুজিতকে গুলি এখান থেকেই মারা হয়েছিল। ওদের ঘরটাও এখান থেকে পরিষ্কার দেখা যায়। কারেক্ট, এখান থেকেই খুন হয়েছে দয়া। এই দেখো, এই যে সিদ্ধার্থর আরেকটা জুতো এইখানে পড়ে রয়েছে, হয়তো এখান থেকে পড়ার সময় এখানেই থেকে গেছে। এটা কি? ঘড়ি, তাও একেবারে ভাঙা। মনে হচ্ছে বেশ হাতাহাতি হয়েছিল দুজনের মধ্যে।
ঝামেলা হয় সিদ্ধার্থ আর খুনির মধ্যে, আর অকারণে বেচারা সুজিত মারা গেল। মানে খুনি সিদ্ধার্থকে খুন করতে চাইছিল, আর সিদ্ধার্থ নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে নিচে ঝাঁপ মারে, আর গুলি গিয়ে লাগে ওখানে সুজিতের মাথায়। সেটাই হয়েছে হয়তো তা, কারণ রাগিনী বলছিল যে ওদের সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। আসুন আসুন স্যার, ইনি হলেন কিরণ, সিদ্ধার্থের বোন। আর স্যার, এ না তো সুজিতকে চেনে না রাগিনীকে। যে এই লোকটা আমার দাদাকে খুন করেছে না, সে কোনোদিনও নরকেও ঠাঁই পাবে না। আমরা যত শীঘ্র সম্ভব খুঁজে বের করব আপনার ভাইয়ের খুনিকে। আপনার কাউকে কোনো সন্দেহ হয়, কোনো শত্রু সিদ্ধার্থের? না, দাদার তো কোনো শত্রু ছিল না। আচ্ছা, আপনি সিদ্ধার্থর মুখে কখনো সুজিত বা রাগিনীর নাম শুনেছেন? আমি বললাম তো, ওই দুজনের সাথে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। এটা বলুন যে আপনি শেষবার কখন দেখেছেন সিদ্ধার্থকে? 2 ঘন্টা আগে, যখন ও বাড়ি থেকে বেরিয়েছিল। কোথায় গিয়েছিল? কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল? আপনাকে বলেছে কিছু? না, বলছিল কোনো দরকারি কাজে বাইরে যাচ্ছে, আসতে একটু সময় লাগবে। ঠিক আছে, আপনি এখন যান, আমরা পরে কথা বলছি। রেডি, নিয়ে যাও। চলুন। দয়া, আমার মনে হচ্ছে আমাদের সবার আগে ওই গাড়িটাকে খোঁজা উচিত, যার কাঁচ আর ইঞ্জিন অয়েল ওই নিচে পড়ে রয়েছে। আমার মনে হচ্ছে ওই গাড়িটা ওই খুনিরই। আচ্ছা, এখানে এমন কোনো গাড়ি এসছে যার সামনের কাঁচটা ভাঙা? না সাহেব, আসেনি। এই যে শুনুন দাদা, আপনার এখানে এমন কোনো গাড়ি এসেছে কি যার সামনের কাঁচটাও ভাঙা, ছাদটাও টুবড়ে গেছে? জানি না স্যার। জানেন না? এদিকে তো চেক করলাম, কিছু তো পেলাম না। শেষ গ্যারেজে এটা, চলো এটাও দেখি। চলো। আচ্ছা, শুনছেন ভাই? দেখুন, আমার কাছে বাইরে পাঠানোর মতো ছেলে নেই, গাড়িটা এখানেই নিয়ে আসুন। কোন গাড়ি? আরে আপনার গাড়ি, আবার কোনটা? একটু শুনুন। আরে বললাম তো, আমার কাছে সময় নেই, গাড়িটা টো করে নিয়ে আসুন। আগে কথাটা তো শোন। এই দেখ, আমরা সিআইডির লোক। এতক্ষণ পরে কেন বললেন স্যার? আগেই বলে দিতেন। আরে আপনাদের গাড়ি তো বিনে পয়সায় ঠিক করে দেবো। কোনো গাড়ি ঠিক ফিক করতে হবে না, আমরা একটা গাড়ি খুঁজছি। পরশুই একটা চুরি করা গাড়ি এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি, এখানে ঢুকতে দেইনি। দেখো, এটা চুরি করা গাড়ির ব্যাপার নয়, বুঝলে? আমি ঠিক বুঝলাম না স্যার। শুনুন, আপনার এখানে এমন কোনো গাড়ি এসেছে কি যার সামনের কাঁচটা ভাঙা আর ছাদটাও তোবড়ানো? এরকম কোনো গাড়ি? স্যার একবার দেখুন তো, ওইটাকে দেখুন তো, ওটা নয় তো? গাড়ি তো এটাই মনে হচ্ছে স্যার। ছাদটাও তোবড়ানি রে। এই গাড়িটা এখানে কখন এসেছে? কালকে রাত। কাল রাতে? অভিজিৎ, মনে হচ্ছে এই গাড়িটাই। ফ্রেডি, গাড়িটার নাম্বার নোট করে নাও, আরটিও থেকে জানার চেষ্টা করো গাড়িটা কার। ইয়েস স্যার। এক্সকিউজ মি, আরে কে আপনারা, আর ভেতরে এলেন কি করে? আপনি মায়া? ওই মায়া ম্যাডাম বাড়িতে নেই। তুমি কে? আমি আমি ওনার এখানে খাবার বানাই। আচ্ছা, দয়া দেখো তো ভেতরে। এই আপনি আপনি ভেতরে যেতে পারেন না, আমি আপনাকে বললাম না মায়া ম্যাডাম বাড়িতে নেই। আরে আপনি। না স্যার, ভেতরে কেউ নেই, কিন্তু কিচেন তো ভেতরে ঠান্ডাই পড়ে আছে, মনে হয় না খাবার তৈরি হয়েছে। ওই আমি এইমাত্র এলাম তো তো এখনো শুরু করিনি।
সেই জন্য। আরে মায়া, তোর দরজা খোলা দেখলাম ও তাই। আপনিই তাহলে মায়া দেবী। আচ্ছা, আপনি কে? আমি ওদের প্রতিবেশী, কিন্তু আপনারা কারা? এই মায়া, কি হচ্ছে? কিছু না। কেন বললে সিদ্ধার্থকে? সিদ্ধার্থ মারা গেছে? হ্যাঁ মারা গেছে, ওর লাশ পাওয়া গেছে। লাশ? হ্যাঁ প্যাট্রিক, তাড়াতাড়ি ওনাকে নিয়ে যাও, না হলে অজ্ঞান হয়ে যাবে। আপনি আসুন, যান। সিদ্ধার্থ? না না, আমি সিদ্ধার্থকে মারিনি। তুমিই মেরেছো ওকে। না। যেখানে লাশ পাওয়া গেছে সেখানে একটা গাড়িও ছিল, আর যেই খুন হলো সিদ্ধার্থ, ওই গাড়িটাও ওখান থেকে চলে গেল, আর ওই গাড়ির সঙ্গে পালালো একটা মেয়েও, আর সেই মেয়েটার নাম হলো মায়া। আমি সিদ্ধার্থকে মারিনি। তুমি ছিলে তো ওখানে যখন সিদ্ধার্থ খুন হয়? তাহলে বলো কেন ওকে মেরেছো? আমি সিদ্ধার্থকে মারিনি, প্লিজ বিলিভ মি। ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমি কেন মারবো ওকে? কিভাবে মারা গেল সিদ্ধার্থ? আয়, আমি জানি না। এসব কান্নাকাটি বন্ধ করো, আমরা অনেক দেখেছি। তুমি ওখানে ছিলে, তারপরেও বলছো তোমার কিছু মনে নেই? আমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। এতে আমাদের কিচ্ছু যায় আসে না, বুঝেছো? আমরা শুধু এটা জানি যে ওখানে একটা খুন হয়েছে, ব্যাস। দেখুন, আমি মানছি যে আমি ওখানে গিয়েছিলাম সিদ্ধার্থর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু যখন আমি ওখানে পৌঁছলাম তখন সিদ্ধার্থ আমাকে বলল যে ওর তখনও কিছু কাজ বাকি ছিল, একটু সময় লাগতো ওর, তাই নিচে গিয়ে গাড়িতে অপেক্ষা করতে বলল। আমি গাড়িতে বসতেই যাচ্ছিলাম, তখন হঠাৎ করে সিদ্ধার্থ! কিন্তু তাহলে আপনি কাউকে ডাকেননি কেন সাহায্যের জন্য? পুলিশের কাছে যাননি কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে কি করি। আচ্ছা, আপনি ওখানে অন্য কাউকে দেখেছেন সিদ্ধার্থের সঙ্গে? না, কেউ তো ছিল যে ধাক্কা দিয়েছে ওকে, হ্যাঁ? আমি কাউকে দেখিনি। সিদ্ধার্থর কোনো শত্রু ছিল যে ওকে মারতে চেয়েছিল? আমি ঠিক জানি না। স্যার, এই মায়া মিথ্যে বলছে যে সিদ্ধার্থের কোনো শত্রু ছিল না। ওর শত্রুর তো লাইন পড়ে আছে বলতে গেলে। আর এমনটাও নয় যে মায়া কিছুই জানে না সিদ্ধার্থের সঙ্গে ওর বিয়ে হতে যাচ্ছিল। তাহলে কিছু না কিছু আন্দাজ তো পেয়েছিল স্যার। কিন্তু এই মায়া মিথ্যে কথা কেন বলবে? আর যখন সিদ্ধার্থ মারা গেছে তখনও। হ্যাঁ, তখনও সত্যি বললে এতক্ষণে আমরা খুনিকে ধরে ফেলতাম। স্যার, এই তো গত সপ্তাহতেই ওর সাথে অমর নামের একটা বিল্ডারের প্রচন্ড ঝগড়া হয়ে গেছে স্যার, কিন্তু এ ব্যাপারে মায়া আমাদের কিছু বলেনি। স্যার, এখানেই গোলমাল আছে স্যার। কি গোলমাল হতে পারে? আবার সেই পাগলামি শুরু করেছে। তোমরা দুজনে মিলে ওকে কিছু খাওয়াওনি তো আবার? আরে না স্যার, আমরা তো এক্ষুনি বাইরে থেকেই আসছি। এবার সবাই লুকিয়ে পড়ো, তুফান আসছে। স্যার, এমন একটা কথা জানতে পেরেছি মায়ার সম্বন্ধে যেটা শুনলে আপনারা ধাক্কা খাবেন। তোমার লেগেছে? ধাক্কা? স্যার, আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছে। তাহলে তুমি হাসছো কেন এরকম? আরে ভাই, এত জোরে ধাক্কা লেগেছে না তাই। আরে কি জানতে পারলে? স্যার, এই যে মায়া নামের মহিলা, মায়া অমরের সেক্রেটারি ইনি। অমরের সেক্রেটারি? অমর মানে যার সাথে ঝগড়া হয়েছিল সিদ্ধার্থের? ইয়েস স্যার। ও, মায়া সিদ্ধার্থকে বিয়ে করতে চেয়েছিল, সিদ্ধার্থ ঝগড়া ছিল অমরের সাথে, আর মায়া অমরের সেক্রেটারি? না না না, আর এ কথাটা সিদ্ধার্থ জানতো না। স্যার, এই গোটা ব্যাপারটাই কিন্তু হচ্ছে ওই অমরের সঙ্গে দেখা।
এই কে মিউজিক বন্ধ করলো? এক্সকিউজ মি, আপনারা ভেতরে কি করে এলেন? হ্যাঁ ওয়াচম্যান! আরে ওয়াচম্যানকে পরে ডাকবি, আগে জামা কাপড় তো পরা এদের। আমার বাড়িতে ঢুকে এসে আমাকেই জিজ্ঞেস করছেন কি করতে হবে? হ্যাঁ আপনারা কারা? সিআইডি? হ্যাঁ সিআইডি। সিদ্ধার্থর মৃত্যুর উৎসব করছো তোমরা কেন? সিদ্ধার্থ মারা গেছে? এত বোকা সাজার দরকার নেই, ও এমনি মরেনি, তুমি খুন করেছো ওকে। এটা আপনারা কি বলছেন? আমি আমি ওকে কেন মারতে যাব? সিদ্ধার্থ মারা গেলে তোমার লাভই তো হবে, তাই না? কালকে রাতে তুমি কোথায় ছিলে? আমি কাল রাতে দিল্লিতে গেছিলাম। দিল্লি গেছিলেন আপনি? হ্যাঁ, একটা টেন্ডার ভরেছিলাম, আর আর সেই টেন্ডারটা পাস হওয়ার খুশিতেই আমরা এখানে আনন্দ করছিলাম। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি টিকিট এনে দেখাচ্ছি। 1 মিনিট, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ এই যে। বর্ষা, কি হয়েছে? দরজাটা খোলো প্লিজ। আমি বললাম তো অমর, যতক্ষণ তোমার ওই ফালতু বন্ধুগুলো চলে যাচ্ছে না আমি ঘর থেকে বেরোবো না। বর্ষা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাড়িতে সিআইডি এসেছে। কি? সিআইডি? সিআইডি এখানে কি করছে? আসলে ব্যাপারটা হচ্ছে বৌদি, আপনার স্বামী একটা খুন করেছেন। কি যাতা বলছেন আপনি? ও ড্রিঙ্ক না করে একটা মশাও মারতে পারে না, মানুষ মারবে কি করে? এই এই দেখুন স্যার, দিল্লির ফ্লাইটের বোর্ডিং পাস। এবার তো বিশ্বাস করছেন আমি গতকাল রাতে দিল্লিতে ছিলাম। আচ্ছা মানলাম তুমি দিল্লিতে ছিলে, কিন্তু এটাও তো হতে পারে যে তুমি কাউকে বলেছিলে সিদ্ধার্থকে খুন করার জন্য। হ্যাঁ, কাকে দিয়েছিলে টাকা তুমি? একে দিয়েছিলে নাকি একে দিয়েছিলে? না না স্যার, আমি কারোর খুন করিনি। আমার মায়ার সাথে তোমার সম্পর্ক কেমন? মায়া নাম তো নিশ্চয়ই তুমি শুনেছো মায়ার। মায়া? হ্যাঁ মায়া। কে 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 মায়া? স্যার মনে হচ্ছে এর ভুলে যাওয়ার রোগ আছে। মায়া তোমার সেক্রেটারির নাম। আচ্ছা, ও ও ওই মায়ার কথা বলছেন আপনারা? হ্যাঁ, ওই মায়ার কথাই বলছি আমরা, যার বিয়ে সিদ্ধার্থর সঙ্গে হবার কথা ছিল। সিদ্ধার্থ আর মায়ার বিয়ে হওয়ার কথা ছিল? আমি তো জানতামই না। আর আর যদি আমি এটা জানতাম তাহলে তাতে আমার কি যায় আসে? মায়ার নাম শুনতেই তোমার পা দুটো কাঁপছে কেন অমর? আমার আমার পা কোথায় কাঁপছে? কি বলো তুমি? অমর, তোমার কাছে কোনো বন্দুক আছে? কি বন্দুক? বন্দুক আছে। আছে, বন্দুক আছে। ওটা নিয়ে এসো। বন্দুকটা নিয়ে এসো। এক্সকিউজ মি স্যার, এই সিদ্ধার্থকে কি গুলি করে খুন করা হয়েছে? না, ওকে বিল্ডিং থেকে নিচে ধাক্কা মারা হয়। তাহলে আপনারা বন্দুক কেন চাইছেন? কারণ সিদ্ধার্থ যখন খুন হয়েছিল তখন একজন নির্দোষ মারা গেছিল গুলি লেগে। এই নিন। থ্যাংক ইউ। স্যার, সুজিতের মৃতদেহ থেকে যে গুলিটা পাওয়া গেছে ওটা আমি মাইক্রোস্কোপের মধ্যে রেখে দিয়েছি স্যার। গুড সারিকা, এই গুলিটা অমর চালিয়েছে কি না সেটা এক্ষুনি জানা যাবে। সারিকা? হ্যাঁ স্যার। ব্যারেলটা একটু চেক করো তো। করছি। পলিথাইলিন গ্লাইকন ঠিক আছে। সিলিকন আছে ওতে। ডেনসিটি 200% লিকুইড ওকে স্যার। ঠিক আছে, পরেরটা দেখো। তৃতীয়টাও ঠিক আছে। গুড, এবার ওখান থেকে সরে যাও। সারিকা, আমি গুলি চালাচ্ছি, রেডি? এক মিনিট সারিকা, হাত লাগিও না, বুলেট গরম আছে। ঠিক আছে স্যার।
সারিকা ম্যাচ করে দেখো সুজিতের লাশ থেকে যে গুলিটা পাওয়া গেছে তার সাথে। আয় ভেতরে চল। শালুকে গুলি অমর চালিয়েছে নাকি চালায়নি? এখনো জানি না। আরে অমরের বন্দুক তোমাকে দিলাম, কি করলে তুমি? ম্যাচ করে দেখতে হবে তো। এই তো আপনারা দেখছি কোনো না কোনোভাবে আমাকে ফাঁসিয়েই ছাড়বেন। কেন ভাই, আমি তোমাকে কেন ফাঁসাবো? তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? আপনিও তো এই সিআইডির লোকেদের সাথে যুক্ত আছেন। এরা যেমন করতে বলবে আপনি তো তেমনই করবেন। এরা আমার কোনো শালা ভগ্নিপদ নয়, বুঝলে? আমার তো এখনো বিয়ে হয়নি। আপনার বিয়ে হয়নি? তাতে আমার দোষ কোথায়? আরে এই মিস্টার অমর, সব কি বলছেন আপনি? হ্যাঁ, ওনাকে আপনি গালাগালি দিয়ে দিলে উনি খারাপ ভাববেন না, কিন্তু বিয়ে না হওয়ার কথাটা বলে আপনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। স্যার, ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে? দেখলেন? দেখো, হ্যাঁ? বললাম ম্যাচ ম্যাচ হয়ে হয়ে গেছে। যাবে। মিস্টার অমর, সুজিত তোমার বন্দুক থেকে বেরোনো গুলিতেই মারা গেছে। গুলি তোমার বন্দুক থেকেই চালানো হয়েছে। সেটা তো আমি জানতামই। আমি জানতাম আপনারা কোনো না কোনো চক্রান্ত করে আপনারা আমাকে নিশ্চয়ই ফাঁসাবেন। এক মিনিট, বন্দুকটা কার? আমার। গুলিটা কোথা দিয়ে বেরিয়েছে? বন্দুক থেকে। কোন বন্দুক দিয়ে? আমার বন্দুক থেকে। তাহলে কে করেছে খুন? দেখুন আপনারা। খুন কে করেছে? স্যার, খুন আমি করিনি। আমি তো তখন দিল্লিতে ছিলাম, আর আপনাদের তো আমি দিল্লির টিকিটও দেখিয়েছিলাম, তাই না? হ্যাঁ, দিল্লি যাওয়ার আগে তুমি তোমার গানটা কাউকে দিয়েছিলে, তাকে টাকাও দিয়েছিলে, আর বলেছিলে খুনটা করতে, তাই না? এটাই হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমি সত্যি বলছি কাউকে মারিনি। কাকে বন্দুক দিয়েছিলে খুন করার জন্য? কাউকে দিইনি স্যার। স্যার স্যার আপনি একটু নিজে ভেবে দেখুন, যদি আমি কাউকে খুন করাতেই চাইতাম তাহলে আমি নিজের বন্দুক কেন দিতাম বলুন? তাহলে আর কে আছে তোমার বাড়িতে যে তোমার বন্দুকটায় হাত লাগাতে পারে? কেউই নেই স্যার, আমাদের বাড়িতে তো দুজন, আমি আর আমার ওয়াইফ বর্ষা। বর্ষা? স্যার, আমার একটু এটা অদ্ভুত লাগছে স্যার। একজন স্বামী তার স্ত্রীকেই ফাঁসিয়ে দিল। এই অমর নিজেকে বাঁচাবার জন্য নিজের স্ত্রীকে ফাঁসাচ্ছে। একটা মানুষ এত নিচে নামতে পারে? নিজের বউকে ফাঁসিয়ে দিল। আমি আমার বউকে কোনোদিন ফাঁসতে দেবো না, নিজে ভেসে যাব। আরে বাবা, আসছি আসছি আসছি, একটু দাঁড়াবেন তো। আগে বলুন, অমরবাবু তো এখন বাড়িতে নেই। তাহলে বর্ষাকে ডেকে আনো তাড়াতাড়ি। উনিও বাড়িতে নেই। বাড়িতে নেই? সারা বাড়ি চেক করো, দেখো কোথাও লুকিয়ে বসে আছে কিনা। আরে বাবু, আমি বললাম না ওনারা কেউ বাড়িতে নেই। হ্যাঁ, দেখছি। না স্যার, ভেতরে তো কেউ নেই, একদম ফাঁকা। কোথায় গেছে সে? বাবু জানি না, ওনারা কিছু বলে যান না তো। খুব প্রভুভক্ত চাকর স্যার, মুখ খুলবে না। কোথায় গেছে ও? বাবু বাবু আমি বললাম না, আমি জানি না। তবে হ্যাঁ, কাল রাত্রে ওনাকে কেউ ফোন করেছিল মোবাইলে, ব্যাস তখনই কোথাও চলে গেছেন। কার ফোন ছিল বাবু জানি না বাবু। কটার সময় ফোন এসেছিল? এই 10:30 নাগাদ। 10:30টার সময়? একা গেছে নাকি সঙ্গে কেউ গেছে? না বাবু, একাই গেছেন। আমি বলেছিলাম যে আমি সঙ্গে যাই, কিন্তু না, উনি বারণ করে দিলেন। ফোন নম্বর দাও ওর। আগে হ্যাঁ, 1177290221। কি হলো দা? একটু গোলমাল আছে স্যার, ফোন সুইচ অফ বলছে। তার মানে পুরো ব্যাপারটাই গন্ডগোলের। মোবাইল কোম্পানিতে জিজ্ঞেস করো এই বর্ষার ফোন এখন ঠিক কোথায় আছে। ইয়েস স্যার।
এই মোবাইল কোম্পানির লোকজন এটাই বলেছে বর্ষার ফোন কাল রাত থেকে এখানেই আছে। বলেছে তো এখানেই। তার মনে হচ্ছে বর্ষা এখানে কোথায় রয়েছে। এখানে তো বিল্ডিং তৈরি হচ্ছে, তো বর্ষা একা রাতে এখানে কি করছিল? হ্যাঁ তাই তো, রাতে এখানে ওয়াচম্যান ছাড়া আর কেই বা থাকবে। আরে আপনারা এখানে সিদ্ধার্থর খুনির কোনো খোঁজ পেলেন? আগে না, তদন্ত চলছে। আপনি এখানে কি করছেন? কাজ। কাজ? হ্যাঁ, অমরবাবুর এই বিল্ডিং এর কাজ আমিই সামলাচ্ছি এখন। ওহো, এই বিল্ডিং অমর বাবুর? হ্যাঁ। এইবারে বুঝতে পারছি কাল রাত থেকে বর্ষা এখানে কি করছিল। বর্ষা এখানে আছে? আগে হ্যাঁ, কাল রাত থেকে বর্ষা এখানেই আছে। কাল রাত থেকে এখানে? কিন্তু আমি তো ওকে দেখতে পাইনি। আর ও কাল রাতে কেন এসেছে এখানে? সেটাই তো আমরাও জানতে চাইছি, কি কারণে কাল রাত থেকে উনি এখানে আছেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ দেখেছেন? আমি দেখেছিলাম সাহেব। আপনি দেখেছেন? হ্যাঁ। কি দেখেছেন? বর্ষা এখানে আসতো? হ্যাঁ সাহেব। কাল রাতে এসেছিল এখানে? সেটা তো জানি না সাহেব। আচ্ছা, দিনে একাই আসতো নাকি অমরের সঙ্গে? একাও আসতো না, অমর বাবুর সঙ্গেও আসতো না। আচ্ছা, তারপর? অন্য একজন দেখা করতে আসতো ওনার সঙ্গে। কে? সেটা তো জানি না সাহেব, কিন্তু মনে হয় বর্ষা ম্যাডামের সঙ্গে ওনার কোনো চক্কর টক্কর আছে। আচ্ছা, ওই লোকটাকে তুমি চিনতে পারবে? খুব কাছের থেকে তো দেখিনি সাহেব, কিন্তু হ্যাঁ, প্রত্যেকবার ওদেরকে আমি 3 তলাতেই দেখতে পেতাম। কোথায়? 3 তলায়? ওই যে 3 তলায়। দেখা যাক। মাই গড! দয়া, দয়া, তোমরা নিচে এসো তাড়াতাড়ি। অভিজিৎ, কি হয়েছে? মাই গড! কি হয়েছে অভিজিৎ? বডি, দয়া। কি হয়েছে? কি আছে ওখানে? এক মিনিট, আপনি দেখো, আমি লিভারটা ঘোরাচ্ছি। হ্যাঁ, সাবধানে নামিও। আরে কি? আপনি পিছনে যান, পিছনে যান প্লিজ। কি? পেছনে সরে দাঁড়ান। ও মাই গড, এ তো বর্ষা। ও গড, কি করে হলো? ও মাই গড, ও মাই গড। বর্ষা? কে মেরেছে ওকে? রেডি, জায়গাটা সিল করে দাও। আর এখান থেকে কেউ নড়বে না। যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো সবাই। চলো, সরো, চলো। ওর মাথায় আঘাত করেছে কেউ। মনে হচ্ছে কোনো হাতুড়ির মতো জিনিস দিয়ে মেরেছে, ভারী কোনো জিনিস দিয়ে, বেশ বড় সড়ো আঘাত। বর্ষা ম্যাডাম এখানে খুন হয়ে গেল আর কেউ কিছু দেখলে না তোমরা? আমরা দেখিনি সাহেব। তুমি তো ওই লোকটাকে আসতে যেতে দেখেছো। হ্যাঁ, খুন করতে দেখোনি ওকে, তাই না? হ্যাঁ, আমি দেখতাম কিন্তু খুন হতে দেখিনি। স্যার, এখানে রক্তের দাগ। হ্যাঁ, এই দেখুন স্যার। স্যার, আমি রক্তটা কালেক্ট করছি স্যার, আর স্যাম্পল এখনই ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছি। ঠিক আছে। দয়া, এই ওয়ার্কাররা তো বলছে ওরা বর্ষাকে এখানে যাতায়াত করতে দেখেছে, লুকিয়ে লুকিয়ে অন্য কারোর সঙ্গে দেখাও করতে। বিল্ডিংটা তো অমরের, ওই মারেনি তো তাহলে? যেহেতু এ অমরের ওয়াইফ,
অমর হয়তো জানতে পেরেছিল ফের চলছে, তাই জেলেসি চোটে খুন করিয়ে দিয়েছে। এই অমরের বাড়িতে দ্বিতীয়বার গিয়ে খোঁজ করতে হবে, কিছু না কিছু পাবোই নিশ্চয়ই এবার। কুর্তি, এই কুর্তিটা ভেতরে কেন লুকিয়ে রেখেছে? কার হতে পারে এটা? খানিকটা ছেঁড়া। স্যার, হ্যাঁ বলো। স্যার এই দেখুন। এটা তো কুর্তি মনে হচ্ছে। ইয়েস স্যার, বর্ষার আলমারিতে পাওয়া গেল। অনেকটা ভেতরে লুকিয়ে রেখেছিল এটা। এটা এটা কার কুর্তি? এটা এটা তো বর্ষা ম্যাডামের কুর্তি। আচ্ছা, বর্ষা ম্যাম সাহেব পড়তো। দেখেছো এই কুর্তিটাকে? মাটি লেগে আছে, আর এই হাতটা দেখো কেমন ভাবে ছেঁড়া। স্যার, বর্ষা যদি ফেলে দেওয়ারই ছিল তাহলে এটা লুকিয়ে রেখেছিল কেন আলমারিতে? এই বর্ষা ম্যাডাম এই কুর্তি লাস্ট কবে পড়েছিলেন মনে আছে? পরশু রাত্রে যখন উনি বাইরে গিয়েছিলেন। পরশু রাতের বেলা? আর পরশু রাতেই সিদ্ধার্থকে খুন করা হয়। কটা নাগাদ তোমার বর্ষা ম্যাডাম বাড়ি থেকে বাইরে গিয়েছিল? 8টার সময়, 8টা বেজেছিল তখন। আর ফিরে এসেছিল কখন? এই প্রায় 10:30 থেকে 11:15টার মধ্যে। 8টার সময় এখান থেকে বেরিয়েছে আর 10:30টায় ফিরেছে। দয়া, এই হিসেবটা ভীষণ গোলমেলে। বর্ষা পরশু রাত 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, 9টার সময় সিদ্ধার্থ খুন হয়েছিল, আর 10:30 থেকে 11:15টার মধ্যে ও বাড়িতে ফিরে এসেছিল। আর স্যার, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ওখানে যেতে এখান থেকে প্রায় ওরকমই সময় লাগা উচিত। এক্স্যাক্টলি। স্যার, এই আঙুলের ছাপ বর্ষার কুর্তিতে পাওয়া গেছিল স্যার। কার এটা? স্যার, কুর্তিটা যখন বর্ষার, তখন কুর্তির বোতামে বর্ষাই তো হাত লাগিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট তো ওরই পাওয়া যাবে। কিন্তু স্যার, সবসময় এরকম হয় না। কেন হতে পারে না? ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। ম্যাচ করে গেছে সব। কার সাথে ম্যাচ করেছে? স্যার, বর্ষার কুর্তিতে সিদ্ধার্থের আঙুলের ছাপ রয়েছে। তার মানে স্যার, ওই রাতে যখন সিদ্ধার্থের মৃত্যু হয়েছিল তখন বর্ষা ওর সঙ্গে ছিল। আচ্ছা, এই বর্ষাই আবার সিদ্ধার্থকে খুন করেনি তো? কিন্তু বর্ষা তো অমরের স্ত্রী, আর সিদ্ধার্থ আর অমরের সঙ্গে তো ঝামেলা আছে। তাহলে বর্ষা ওই দিন রাতে সিদ্ধার্থর সঙ্গে কেন দেখা করেছিল ওই নির্জন এলাকায়? মায়াও তো ওখানেই ছিল স্যার, ও বর্ষাকে দেখতে পেল না কেন? তাহলে হয়তো স্যার মায়াকে দেখে বর্ষা হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল। চলো ধরে নিলাম বর্ষা সিদ্ধার্থকে ধাক্কা দিয়েছে, তাহলে বর্ষাকে কে মারলো? স্যার, আমার তো মনে হচ্ছে এই অমরই এসব করেছে। ও সিদ্ধার্থকে এই জন্যই মেরেছে যে ও ওর শত্রু ছিল, আর যখন ও জানতে পেরেছিল যে বর্ষা আর সিদ্ধার্থের অ্যাফেয়ার চলছিল তখন ও রাস্তা থেকে সরিয়ে দিয়েছে বর্ষাকে। হ্যালো। হ্যাঁ, জানতে পেরেছো কে করেছিল ফোন? ও হো, ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বর্ষার মোবাইলে যে শেষ ফোনটা এসেছিল সেটা অমরের অফিস থেকে এসেছিল। অমরের অফিস থেকে এসেছিল? মানে অমরের অফিস থেকে ফোন করে কেউ বর্ষাকে ডেকে নিয়েছিল। এই খুনিকে ওখানেই পাবো স্যার, ওখানেই, অমরের অফিসে। স্যার, আপনারা 1 ঘন্টা পরে আসুন স্যার, সবাই লাঞ্চ করতে গেছে।
এত সময় নেই আমাদের কাছে, একটা খুনের ব্যাপার, বুঝেছো? খুন? আমি কোনো খুন করিনি স্যার। আমরা কখন বললাম তুমি খুন করেছো? এটুকু বলো, বর্ষা ম্যাডাম কাল রাতে কি অফিসে এসেছিল? এখানে কাল রাতে? আমি কিছু জানি না স্যার। জানো না তুমি? চোখ বন্ধ করে ডিউটি করো, হ্যাঁ? সেদিন স্যার অফিস অনেক রাত পর্যন্ত খোলা ছিল স্যার, আর আমি বাইরে চা খেতে গেছিলাম স্যার। হতে পারে ওই সময় এসেছিলেন, ঠিক বলতে পারবো না স্যার। তার মানে ডিউটির টাইমে তুমি ফাঁকি মারছিলে, তাই তো? চা খাওয়ার মানে তো ডিউটিতে ফাঁকি দেওয়া নয় না স্যার। ফাঁকি না? এক মিনিট, এটা কি সিসিটিভি ক্যামেরা? হ্যাঁ স্যার। কাজ করে তো? সব কিছু রেকর্ড করে স্যার, 24 ঘন্টা। তাহলে তো কাল রাতে এখানে কে কে এসেছে সব রেকর্ড হয়ে আছে এখানে, তাই না? হ্যাঁ স্যার। এটা রেকর্ডিং কোথায় হয় আমাকে দেখাও। দেখাচ্ছি। এটা সেই সিডিটাই তো কাল রাতের? হ্যাঁ স্যার। আবার এমন না হয় আগের মাসে কি হয়েছিল সেটা দেখতে বসে গেলাম। বর্ষাকে তো দেখা যাচ্ছে না স্যার। জানি না স্যার ও এখানে এসেছিল কিনা। দুটো কল হয়েছিল ওর মোবাইলে। কিন্তু কোথাও তো দেখা যাচ্ছে না দয়া। স্যার এটাও তো হতে পারে যে যে ডেকেছিল সে নিজের প্ল্যান বদলে নিয়েছিল, আর তাই ফোন করে বর্ষাকে এখানে অফিসে আসার বদলে ওখানে যেতে বলেছিল যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। এটা হতে পারে, নিশ্চয়ই হতে পারে। খুনি ভেবেছিল যে এখানে ওকে সবাই দেখে ফেলবে, তার চেয়ে ভালো ওকে এখানে ডাকবই না। হ্যাঁ, এখানে ডেকেও না আর এখানে দেখাও করো না। দেখাও করো না, দেখাও করো না, তার মানে হলো দয়া খুনি হয়তো এইখানেই, এই অফিসের মধ্যে চাকরি করে, এই অফিসের মধ্যে। আর ওই লোকটা এখান থেকে তখনই বেরিয়েছে যখন বর্ষা বিল্ডিং এ পৌঁছে গেছিল। স্যার এরকমটা হলে যে সমস্ত লোকেরা এখান থেকে বাইরে বেরোচ্ছে তাদের লক্ষ্য রাখা উচিত। এবার রাইট বিবেক। এক মিনিট একটু পজ করো, এটাকে জুম করে দেখাও। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, সেটাই দেখছি তো। আমি ভাবতেও পারছি না যে এই সবকটা খুন এই করেছে। দয়া, একেও ফাঁসির মঞ্চে তুলে দিতে হবে। মায়া, 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 বাড়িতে কেউ নেই নাকি? মায়া? স্যার, হ্যাঁ, দরজা বন্ধ করা। মায়া, মায়া, এক মিনিট, একটা শব্দ পাচ্ছ? যেন জল পড়ছে। অভিজিৎ, জলেরই শব্দ। এই ঘরের ভেতরে জল। হ্যাঁ, মায়া, মায়া দরজা খোলো। কিছু গোলমাল মনে হচ্ছে। কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। দরজাটা ভেঙে ফেলো। মা, ফেলে দাও। এগোবেন না, আমি বলছি এগোবেন না, না হলে কিন্তু আমি গায়ে আগুন দেব। এটা কি করছো তুমি? কেন কেন নিজেকে মারতে চাইছো? এখন আর আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। শান্ত হও, আমাদের কথা শোনো। তুমি সারেন্ডার করে নাও, ঠিক হয়ে যাবে। না, আমি আপনাদের সঙ্গে যাব না। আমি কিন্তু নিচে গায়ে আগুন দিয়ে দেব। আমাকে মরে যেতে দিলেন না কেন? আমি বেঁচে থেকে আর কি করব? এত সহজে কি করে মরতে দিয়ে আপনাকে? খুন করেছেন আপনি, তার শাস্তি তো ভোগ করতেই হবে আপনাকে। কি তাই তো? এবার বলো, কেন মেরেছিলে তুমি বর্ষাকে? কেন মেরেছিলে? ও সিদ্ধার্থকে খুন করেছিল সেই কারণে না? আপনি কি করে জানলেন? হ্যাঁ কি না? হ্যাঁ, ওই মেরেছে আমার সিদ্ধার্থকে। ও নিজেই বলেছিল আমাকে। কি? তুমি মেরেছো আমার সিদ্ধার্থকে? হ্যাঁ,
আমি মেরেছি তোমার সিদ্ধার্থকে। হোয়াট? আমিও তোমাকে শেষ করে দেব। পাগলামো করো না মায়া, তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি একটা সাপকে মেরে ফেলেছি, একটা সাপকে। পাগল, তুমি ওর জন্য কাঁদছো যে তোমাকে ঠকাচ্ছিল আর আমাকেও ঠকাচ্ছিল। ওর বিয়ে হবার কথা ছিল তোমার সঙ্গে, আর আর ভালোবাসার নাটক করছিল আমার সাথে। ছি, তুমি কি নিজে ধোয়া তুলসী পাতা নাকি? বিবাহিত হওয়া সত্ত্বেও ভালোবাসার গেম খেলছিলে তুমি, নিজের স্বামীকে ঠকাচ্ছিলে না? হ্যাঁ, ঠকাচ্ছিলাম নিজের স্বামীকে, আর ও এই ব্যাপারটারই সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছিল। বোকা কোথাকার, বলছিল যে ওর আর আমার ভালোবাসার কথাও সারা দুনিয়াকে বলে দেবে, না হলে অমরের টেন্ডার্সের ফাইল এনে দিতে হবে। দিচ্ছি ওকে ফাইল, বলে দে, সবাইকে বলে দে, ওপরে গিয়ে সবাইকে বলে দে। ছি, নিজের সত্যিটা লুকোতে গিয়ে তুমি তুমি ওকে মেরে ফেললে। হ্যাঁ, একটা বিষাক্ত সাপকে শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। সিদ্ধার্থর মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। ও কত ভালোবাসতো আমাকে। আমি তখনই ঠিক করে ফেলি যে আমি ওর মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। কি পেলে প্রতিশোধ নিয়ে? এবার সারা জীবন বসে জেলের ঘানি টানো, হয়তো তোমার ফাঁসিই হবে। আমি মনে করতে পারছি শুধু একবারই এমনটা হয়েছিল যে ডক্টর সালুখে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আরে হ্যাঁ, আত্মহত্যা। ডক্টর সালুখে আর আত্মহত্যা শুনে অবাক লাগছে না? ডক্টর সালুখের মতন একজন লোক আত্মহত্যার চেষ্টাও করতে পারেন, কথা শুনেও বিশ্বাস হতে চায় না, কিন্তু এমনটাই হয়েছিল। উনি সত্যি সত্যি নিজেকে গুলি করার চেষ্টা করেছিলেন। দাঁড়াও ডক্টর, দাঁড়াও, দয়া ওখানে দাঁড়াও। গুলি তো চালিয়েছিলেন মাথায়, ভাগ্য ভালো যে সেটা লাগেনি। আমরা সামনেই দাঁড়িয়েছিলাম, আমরা ওনার গানটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম, আর এই হাতাহাতির মধ্যেই ওনার হাত থেকে গানটা স্লিপ করে যায় আর গুলি গিয়ে ওনার পায়ে লাগে। আবার সেই একই ঘটনা ঘটতে চলেছে। এই কেসেও তাই হয়েছিল, খুন হয়েছিল কিন্তু গুলি পাওয়া যায়নি। লাশের গায়ে গুলি ঢোকার চিহ্ন পাওয়া গেছে কিন্তু বাইরে বেরোনোর চিহ্ন পাওয়া যায়নি। তাহলে গুলি লাশের ভেতরে থাকার কথা, তাই না? কিন্তু সেখানেও ছিল না, বোঝাই যাচ্ছিল না যে গুলি কোথায় আছে। তাহলে কি করব আমরা? এখানে কোনো এমন গুলি দিয়ে খুন করা হয়েছে যেটা শরীরের ভিতরে ঢোকার পরে গায়েব হয়ে যায়। কি জিনিস দিয়ে বানানো হয়েছে এই গুলি? আগেরবারেও এইরকম হয়েছিল, খুন হয়েছিল, শরীরের ভেতরে গুলি ঢুকেছিল কিন্তু গুলি গায়েব ছিল। এসিপি স্যার তো ডক্টর সালুখাকে সন্দেহ করছিলেন যে উনি গুলি গায়েব করে দিয়েছেন। এবারেও তাই হচ্ছে। কিন্তু গতবারে এটা জানা গিয়েছিল যে ওই যে গুলিটা ছিল ওটা মুরগির হাড় দিয়ে বানানো হয়েছিল। গুলি চলেছিল, গুলি শরীরের ভেতরে ঢুকেও ছিল, শরীরের ভেতরে হাড় ভেঙে গেছিল। বোঝাই যাচ্ছিল না যে কোন হাড়টা মানুষের আর কোন হাড়টা মুরগির। গুলি গায়েব। তবে এবার এসিপি সাহেবের মাথার আগে গনগন করছিল। আমাদের তো বাদ দিন, উনি চিৎকার করে করে দেওয়ালকেও জিজ্ঞাসা করছিলেন কোথায় গেল গুলি। হ্যাঁ, আপনারা নিজেরাই দেখে নিন। আমি সরে পড়লাম। আরে কি হলো? গেটে এত রাতে কেন চিৎকার করছিস? আয় এখানে আয়, দেখ দেখ কি জিনিস বানিয়েছি আমি, এমন জিনিস যে সিআইডির লোকেরা ভাবতেও পারবে না।
আরে পাগল নাকি? সিআইডির সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছিস আর মজা পাচ্ছিস? এমন একটা গুলি বানিয়েছি না আমি। গুলি? হ্যাঁ, কেমন গুলি? কাউকে খুন করার জন্য? বুলেট? হ্যাঁ রে, বুলেট। এমন একটা বুলেট যেটা তো লাগবে বটেই, কিন্তু লাগার পরে কেউ ওটাকে ওখানে খুঁজেই পাবে না। মানে কোথায় চলে যাবে? গায়েব, হাওয়াতে, ম্যাজিক। সবাই খুঁজতেই থেকে যাবে যে ওই গুলিটা গেল তো গেল কোথায়। কিন্তু গুলি চালালে তো কারো লাগবে না? কেউ মরবে না? হ্যাঁ মরবে, অবশ্যই মরবে, কিন্তু এটা কিছুতেই বোঝা যাবে না যে মৃত্যুটা ঠিক কি কারণে হয়েছে। সিআইডির লোকেরা খুঁজতেই থেকে যাবে, কিন্তু ওরা বুঝতেই পারবে না যে সামনের লোকটা কিভাবে মরল। ওদের ভগবানও স্বপ্নেও এটা ভাবেনি যে এরকম একটা ছেলে আছে, ইয়োর্স ট্রুলি, যে এরকম একটা গুলি বানিয়েছে যেটা দেখতে পাওয়া যায় না, ইনভিজিবল। কিন্তু ঋষভ, তুই ঠিক কথা বলছিস তো? না দেখা যাবে গুলিটা, না এটা জানতে পারা যাবে যে গুলিটা যদি চালিয়েছে তো কে চালিয়েছে। তুই 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 কাউকে খুন করবি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। কাকে? রাখিকে। রাখিকে? মানে হ্যাঁ, রাখিকে। খুব ধুমধাম করে বিয়ে করেছিল না ও সবার সামনে? আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ঠকিয়েছে, সে বিট্রেড মি। এবার দেখ আমি তোর কি অবস্থা করি রাখি। এই গুলিতে তোর নাম লিখে দিয়েছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে তাড়াতাড়ি চলো না বাবা, তোমার জন্য তো ফিল্মের প্রথমটাই দেখতে পাবো না। আমার জন্য? একে তো তুমি লেট আসো, কখনো বলো গাড়ি লেট করেছে, কখনো এটা হয়েছে, কখনো ওটা হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, সব সময় তোমার জন্যই লেট হই। আমার জন্য? আর তুমি যখন লেট করো তখন? আমি কবে দেরি করলাম? ভেরি স্মার্ট। এই এক সেকেন্ড আমার মনে হয় প্রত্যেক মেয়ের এটা কিসের ভিড়? দাঁড়াও আমি দেখে আসছি গিয়ে। আপনার ফিউচার প্ল্যানটা কি রাখি ম্যাডাম? আমার প্ল্যান হচ্ছে আপাতত হানিমুনে যাওয়া। আপনি ভেবে রেখেছেন হানিমুনের জন্য আপনি কোথায় যাবেন? এটা আমার জানু ডিসাইড করবে। জানু, আপনি কি ভেবে রেখেছেন আপনি কোথায় যাবেন? যেখানে রাখি বলবে। আরে এই ভিড় তো রাখির জন্য হয়েছে। রাখি? রাখি ওই ফিল্ম স্টার? কয়েকদিন আগেই তো রাখি বিয়ে করেছে। আমি ওর অটোগ্রাফ নেব প্লিজ। এক মিনিট। অটোগ্রাফ না। না তোমার অটোগ্রাফের জন্য আমাদের অনেক দেরি হয়ে যাবে। আমায় নিতে দাও। ফিল্ম শেষ হয়ে যাবে यार। নিতে দাও না। তাড়াতাড়ি চলো চলো চলো। রাখি হাই। ব্যাস ব্যাস ব্যাস, এখন আমরা মুভি দেখতে যাব। আর না, তুমি কেন বুঝতে পারছো না? জানু চলো না। বাই রাখি, বাই বাই রাখি। टैक्सी। सुनिए, मैं चली जाऊंगी बस से। बस स्टॉप नजदीक ही है हॉस्टल के। नहीं मैं छोड़ता हूँ ना आपको हॉस्टल तक टैक्सी में। नहीं, मैं आप लीजिए टैक्सी चाहे तो। ওয়াও, কি দারুণ সিনেমা। বিক্রম, পরের বার আমরা কোন সিনেমাটা দেখতে আসবো? সে পরে দেখা যাবে। হোয়াট ইজ দ্যাট? কি হলো? ওই দেখো রাখি বসে আছে। শুভকামনা দেবো? কোন ব্যাপারে? আরে ও বিয়ে করেছে यार। তো বিয়ে তো ওর হয়েছে, তোমার মনে কেন কষ্ট হচ্ছে? ভেরি স্মার্ট। তোমার থেকে সুন্দর নয়। কি হলো? কিছু না। মনে হচ্ছে সত্যি মন ভেঙেছে। চলো চলো চলো। কি হলো? ব্যথা করছে খুব। এক সেকেন্ড দেখাও। রক্ত? বিক্রম, বিক্রম, কেউ প্লিজ ডাক্তার ডাকো প্লিজ। বিক্রম, বিক্রম, কি হলো তোমার? কি হলো?
আপনারা ঠিক সময় চলে এসেছেন। আমি এখানকার ম্যানেজার, আমি ফোন করেছিলাম। ওই লাশটা কোথায়? স্যার 5 নম্বর থিয়েটারে। চলুন দেখান। আচ্ছা, হলের ভেতর থেকে কাউকে বাইরে যেতে দেননি তো? স্যার ইন্টারভেলের সময় আমরা দরজা খুলে রাখি, হয়তো কেউ কেউ সেই সময় বাইরে চলে গেছে। স্যার খুনি জেনে বুঝে ইন্টারভেলের টাইমটাকে চুজ করেছে খুনের জন্য, যাতে চুপি চুপি বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় ও। হ্যাঁ, নাতাশা, স্যার স্যার গুলি লেগেছে মনে হচ্ছে। না স্যার, পিঠেতে কোনো দাগ নেই, কোনো এক্সিট পয়েন্টও নেই। তার মানে গুলি এখনো বডির ভেতরেই আছে। যাই হোক, তাহলে আজ আমাদের গুলি খোঁজার দরকার নেই। কিছু বললেন উনি? না স্যার, খুবই ভেঙে পড়েছে বেচারি। হুম, কে গুলি চালিয়েছে কিছু দেখেছেন আপনি? গুলি? হ্যাঁ, গুলি, বুলেট। গুলি লাগার জন্যই এনার মৃত্যু হয়েছে। কি? এসব কি করে হলো কিছুই বুঝতে পারিনি। আমি আর বিক্রম বাইরে পপকর্ন কিনতে যাচ্ছিলাম, আর হঠাৎই ওর বুকে ব্যথা হতে শুরু করলো, আর ও এইভাবে। তার মানে আপনারা যখন বাইরে বেরোচ্ছিলেন তখনই গুলিটা চলেছে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ গুলি চলার শব্দ শুনেছিলেন? হ্যাঁ, কেউই আওয়াজ শুনতে পায়নি? স্যার এটা হতে পারে যে খুনি সাইলেন্সার লাগিয়েছিল বন্দুকে। হতে পারে। গুলি লাগার পরে চিৎকার করেনি? না না, কিছুই না। হঠাৎ করে ওর বুকে ব্যথা হলো, তারপর আমার সাথে একটু কথাও বলেছিল, আর তারপরে এভাবে মাটিতে। ম্যানেজার বাবু, আপনি একটা কথা বলুন, ইন্টারভেলের সময় এখানে কোন কোন দরজাগুলো খোলা হয়? স্যার ইন্টারভেলে আমরা লবির দরজাটা খুলে দিই, আর শেষ হলে বাকি সব দরজা। তাহলে খুনি যদি পালিয়ে থাকে এদিক থেকে এই লবির দরজা দিয়ে পালিয়েছে। দয়া এনাদের সাথে যাও আর বাইরে গিয়ে ভালো করে চেক করো। রেডি? তুমি টিকিট কাউন্টারে যাও আর আজকের টিকিটের চার্ট নিয়ে এসো। আসুন। সব মিলিয়ে কতগুলো ক্যামেরা আছে থিয়েটারে? 15 স্যার। 15টা। আমরা কি সব ক্যামেরার রেকর্ডিংগুলো দেখতে পারি? ইয়েস স্যার। জানতে অন্তত পারবো যে কোন কোন লোক বাইরে বেরিয়েছিল নিশ্চয়ই যখন ইন্টারভেল হয়েছিল। নাতাশা, হতে পারে খুনি এখান থেকে পালানোর সময় তার নিজের বন্দুকটা ভেতরেই ফেলে গেছে। তাই এই হলের চারদিকটা বেশ ভালো করে খুঁজে দেখো, তাড়াতাড়ি, কুইক। আচ্ছা, আপনি বলছিলেন যে বিক্রমের বুকে হঠাৎই ব্যথা করতে শুরু করে, তাই তো? তো কোথায় দাঁড়িয়েছিলেন যখন ব্যথা হচ্ছিল? এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছিলেন? আমরা এখানে 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 দাঁড়িয়েছিলেন। ওকে। আর মুখ কোন দিকে ছিল? ও এখানে দাঁড়িয়েছিল আর এইদিকে দেখছিল। ওকে স্যার, বুকে গুলি লেগেছে, তার মানে গুলি ওখান থেকেই চলেছে। স্যার, গান এখানে কোথাও নেই স্যার। একটা কাজ করো,
প্রত্যেকটা সিটে কেমিক্যাল স্প্রে করে দেখো দেখো কোথা থেকে কোনো গান পাউডারের ট্রেসেস খুঁজে পাও কিনা। স্যার, হ্যাঁ ফেডরিক, এইটা হলো সিটিং চার্ট। 35 জন লোক টিকিট কেটেছিল। ওয়ান্ডারফুল। প্রজেকশন রুমের নিচে কতজন লোক বসেছিল? এই যে স্যার, 5। তার মানে স্যার খুনি এদের মধ্যে থেকেই কেউ একজন হবে। ঠিক বলেছ বিবেক। নাতাশা, এই যে প্রজেকশন রুমের নিচের যে সিটগুলোতে মার্ক করা আছে, এই সিটগুলো খুব ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, একটা কথা বলুন, এখানে উপস্থিত আপনাদের মধ্যে কে কে ওই সিটগুলোতে বসেছিলেন? ওইখানে কারা বসেছিলেন? আরে অদ্ভুত ব্যাপার, কেউ বসেছিল না। হ্যাঁ, এখানে দেখুন, ভালো করে দেখুন, এখানে এই সিটগুলোতে, আমরা এই সিটগুলোর কথা বলছি, এগুলোতে কারা বসেছিল? কেউ কিছু লুকানোর চেষ্টা করবেন না, না হলে কিন্তু পুরো ফেঁসে যাবেন। বলুন। স্যার, ওই সিটগুলোতে আমরা বসেছিলাম, কিন্তু আমরা কাউকে খুন করিনি স্যার। আমরা খুন করিনি স্যার। হেডরিক, এদের দুজনেরই হাত চেক করো। কেন স্যার? হাতটা সামনে করুন আপনি, আপনার ভবিষ্যৎ দেখব। দেখি। আপনারটাও দেখি। আপনাদের দুজনের লাইফ লাইন তো বেশ বড় দেখছি স্যার। এনাদের হাতে গান পাউডারের চিহ্ন নেই স্যার। ঠিক আছে অভিজিৎ, তার মানে হলো ওই খুনি অবশিষ্ট এই 3 জনের মধ্যেই কেউ। এবার হয় স্যার ওরা 3 জন পালিয়ে গেছে, না হয় এখানে লুকিয়ে রয়েছে, কিছু বলছে না। ফেডরিক, এখানে গুনে দেখো কতগুলো লোক আছে, আর সবার হাত চেক করো। শোনো, যেই ইন্টারভাল হলো আর যেই থিয়েটার হলের দরজা খুললো, কোন কোন লোক বাইরে গেছিল সেটা আমায় দেখাও একবার। হ্যাঁ স্যার। মোট 5 জন বেরিয়েছিল থিয়েটার হল থেকে। তবে এদের দেখে তো মনে হচ্ছে না যে ভেতরে খুন হয়েছে। 1 মিনিট, ফ্রিজ করো। এটা তো রাখি, বিখ্যাত ফিল্ম হিরোইন। হ্যাঁ স্যার। দৌড়ে হল থেকে বেরোচ্ছে কেন? মনে হচ্ছে খুন যেন তখনই হয়েছে। স্যার, খুনটা হওয়ার পরেই আমি ফোন পাই, আর আমি দৌড়ে দৌড়ে এখানে এটার আসি। সামনের ক্যামেরাটার ফুটেজ দেখাও তো। ঠিক আছে, থিয়েটারের ফুটেজ দেখো। এক মিনিট, একটু পজ করো এখানে। এই লোকটা কে? কেন থিয়েটার থেকে দৌড়ে বেরোচ্ছে? কালো চশমা আর ক্যাপ পরে আছে থিয়েটার হলেও, তার মানে চাইছে না যে কে কেউ চিনতে পারুক। এবার চালাও, দেখি আর কে কে বেরোচ্ছে। স্যার, থিয়েটার হলে যাওয়ার পর আমি সমস্ত দরজা বন্ধ করে দিই, কাউকে বাইরে আসতে দেইনি। তার মানে স্রেফ 3 জন বেরিয়েছিল থিয়েটার হল থেকে খুন হয়ে যাওয়ার পরে। যতগুলো ক্যামেরা আছে সবগুলোর ফুটেজ দেখাও আমায়। না স্যার, কারুর হাতেই গান পাউডারের চিহ্ন নেই স্যার। স্যার, এখানে 27 জন লোক আছে, যেখানে টিকিট কেটেছিল আসলে 35 জন। ও, তার মানে হলো 8 জন লোক উধাও, যাদের মধ্যে 3 জন ওইখানে ওই সিটগুলোর মধ্যে বসেছিল যেখান থেকে গুলিটা চলেছে। 1 মিনিট স্যার, দেখুন, আপনাদের মধ্যে থেকে 8 জন এখানে নেই। আপনাদের মধ্যে কেউ কি ওই 8 জনের মধ্যে কাউকে দেখেছে? চিনতে পারবেন আপনারা? হ্যাঁ, বাস মাথা নাড়াতে থাকুন। টেপ লাগিয়ে রেখেছেন মুখে। চলুন যান, নিজেদের সিটে গিয়ে বসুন, যেখানে বসে সিনেমা দেখছিলেন আপনারা। যান।
আচ্ছা, তোমরাও কি কাউকে দেখতে পাওনি যারা আশেপাশে সিটে বসেছিল? স্যার, এখানে একটা ছেলে বসেছিল, ও মাথায় ক্যাপ পরেছিল। মুখ দেখেছিলে তার? না স্যার, মুখটা দেখতে পাইনি আমি। আরে কেন? তুমি তো এখানেই বসেছিলে না ওর পাশে? হ্যাঁ স্যার, বসেছিলাম, কিন্তু কালো চশমা পড়েছিল বলে মুখটা দেখতে পাইনি। কালো চশমা পরে সে সিনেমা দেখছিল। স্যার, এই লোকটা হয় অন্ধ হবে, নয়তো খুব বড় ভণ্ড যোগী। স্যার, মার্ডারটা হয়ে যাওয়ার পর এখানে থিয়েটার থেকে 3 জন লোক বেরিয়েছিল স্যার। তার মানে হলো এরা সেই 3 জন লোক যারা এখানে বসেছিল। সবে এক্ষুনি জানা যাবে স্যার। একটু এই সিডিটা চালাও তো। না স্যার, কোথাও গান পাউডার দেখতে পেলাম না। কোনো জায়গায় পাওয়া যায়নি? এই সিটগুলোতে নয়? না স্যার। অদ্ভুত ব্যাপার, গুলি চলেছে অথচ গান পাউডারের ট্রেস নেই। আরে, এটা রাখি না? ফিল্ম স্টার রাখি? হ্যাঁ স্যার, উনি ওনার স্বামীর সাথে থিয়েটার দেখতে এসেছিলেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এটাই কি সেই টুপি পরা লোক? হ্যাঁ স্যার। আচ্ছা, এই রাখি কোথায় বসেছিল? স্যার, এইখানে বসেছিল। স্যার, হতে পারে এই খুনটা রাখিও করে থাকতে পারে। ঠিক আছে, এই রাখির সঙ্গে তো আমরা পরে বোঝাপড়া করব, আগে এই টুপি পরা লোকটাকে তো খুঁজে বের করি। স্যার, এটা এটা সেই জায়গা যেখানে ওই টুপিওয়ালাকে দেখা গেছে। অভিজিৎ, মনে তো হচ্ছে এই জায়গাটাই। হয় ও এই দিক দিয়ে গেছে, না হলে এদিকে। স্যার, তুমি, ফেডরিক আর নাতাশা এদিকটা দেখো, আমরা এদিকটা যাচ্ছি। স্যার, মনে হচ্ছে ওই লোকটা এই মলটাকে বহুদিন ধরে ভালো করে পর্যবেক্ষণ করেছে। অভিজিৎ, হয় ও এখানে বারবার এসেছে, অথবা এখানে এই মলের মধ্যেই চাকরি করে। তার মানে এই রাস্তার এই রাস্তাটা দুটোই বেসমেন্টে এসে মিলে যায় স্যার? হ্যাঁ, যদি এই দুটো রাস্তা বেসমেন্টে এসে মেলে, তাহলে অভিজিৎ ওই লোকটা এখান থেকে এই বেসমেন্ট থেকেই পালিয়েছে। ম্যানেজার বাবু, আপনাদের এখানে এই বেসমেন্টে কোনো ক্যামেরা লাগানো আছে? ক্যামেরা আছে স্যার, কিন্তু কাজ করছে না। আমি কালকেই ঠিক করিয়ে দেব। কাল ঠিক করিয়ে দেবেন? খুন আজকে হয়েছে, বুঝেছেন? আজকে কাল ঠিক করিয়ে দেবেন। তার মানে আমরা কোনোদিনই জানতে পারবো না যে ও এখানে এসে কিভাবে পালিয়ে গেল, তাই না? আই এম সরি স্যার। ফেডরিক, বিবেক, তোমরা বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করো, আর দেখো কেউ ওই লোকটাকে বাইরে যেতে দেখেছে কিনা। তাড়াতাড়ি। স্যার। ডক্টর সালুকে? ইয়েস ডক্টর সালুকে। কোথায় গেল গুলি? কোথায় গেল গুলিটা? হ্যাঁ সালুকে, কিরকম গুলি দিয়ে খুন হয়েছে? আরে ওটাই তো বুঝতে পারছি না ভাই। জানেন না? তো লাশ তো আপনার কাছেই, গুলিটা বের করে দেখে নিন। দয়া, গুলি থাকলে তো দেখবো, গুলি নেই, কি দেখবো? কি গুলি নেই? তাহলে সালুকে, গুলিটা কোথায় গেল
লাশ তোমরা তো এখানে এনেছো, তোমাদেরই জানা উচিত গুলিটা কোথায় গেল। আরে ডক্টর সালুকে, এখানে গুলির চিহ্ন রয়েছে তো, ক্ষত রয়েছে তো এখানে। এটা কি? আর আমি সেটা তো অস্বীকার করছি না, কিন্তু গুলি তো ভেতরে নেই। অদ্ভুত ব্যাপার, গুলির ক্ষত এখানে রয়েছে, তাহলে তো গুলিটার ভিতরেই থাকা উচিত। আর অভিজিৎ, আমরা লাশটাকে ওখানে ভালো করে পরীক্ষা করেছি, এর পিঠে কোনো দাগই নেই, গুলি বেরোনোর কোনো চিহ্নই নেই। তাও তোমরা আরেকবার দেখতে চাও তো দেখো, দেখো কোথাও কিছু আছে বলো তো। গুলিটা কোথায়? তার মানে আমরা গুলিটা বের করে লাশটা এখানে পাঠিয়েছি? আমি এটা বলছি না ভাই। সালুকে, তুমি ঠিক করে লাশটাকে দেখেছো তো? হ্যাঁ বস। তাহলে সালুকে কেউ কি করে বিশ্বাস করবে যে গুলি লেগেছে, বাইরে বেরোয়নি, কিন্তু গুলিটা নেই? আরে ভাই, একটা কাজ করো, তোমরা নিজেরাই দেখো, এসো দেখো, এই দেখো, এ দেখো, এটা ক্ষত, ক্ষত এখানে, কিন্তু বুকের কোথাও গুলি নেই। কোথায় গেল গুলি? আরে আমি তোমাকে জিজ্ঞেস করছি, উল্টে তুমি আমাকেই প্রশ্ন করছো। স্যার। কি স্যার, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন তুমিও বলতে শুরু করেছো? হ্যাঁ, কি বলতে চাইছো কি? স্যার, গুলি উধাও হয়নি স্যার, উধাও করে দেওয়া হয়েছে। নিকুচি করেছে। এখন অনেক হয়েছে বস, আমি আর সহ্য করবো না। ডক্টর এই সালুকে, কথার কোনো মানেই হয় আপনি না। মাথা কেন গরম করছেন? আমি- এক মিনিট, ফ্রেডি, ফ্রেডি, সারিকা ম্যাডাম, আচ্ছা আপনিই বলুন, আপনি বলুন, আপনার কোনো তো আইডিয়া আছে যে কি হলোটা কি? এই 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 গুলিটার কি হলো? ও কি বলবে? ও তো ভালো করেই চেনে এই লোকটাকে। আচ্ছা, এখন তুমি বলবে সারিকা কিছু করেছে। না না, সেটা কি করে হয়? সেটা কি করে হয়? সারিকা, তুমি কিভাবে চেনো এই লোকটাকে? স্যার, এই বিক্রম আমার বন্ধু সুপ্রিয়ার কাজিন। ও আমাকে ফোন করেছিল যে থিয়েটারে কেউ ওকে গুলি করে দিয়েছে। তারপর ব্যাস আমি ওর লাশ দেখলাম এখানে। তা তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করোনি যে কে ওকে মারতে পারে? না। কোনো পুরনো শত্রুতা হয়তো ছিল ওর সঙ্গে। আপনি কিছু তো বলতে পারবেন ডক্টর সারিকা? কিছু? আমি জানি না তুমি কিছু লুকানোর চেষ্টা করছো না তো সারিকা? স্যার। আমার উপর সন্দেহ করছেন? তুমি এই লাশটার মধ্যে থেকে গুলি বের করে তারপর লুকিয়ে রাখোনি তো, যেটা সালুকে খুঁজে পাচ্ছে না? স্যার, যদি আমার উপর এরকম সন্দেহ করা হয়, আমি সিআইডি ছেড়ে দেবো। না স্যার, এইভাবে কারোর উপর কিভাবে সন্দেহ করা যায়? তাহলে অভিজিৎ, গুলিটা গেল কোথায়? হ্যাঁ, আজ পর্যন্ত এমন কোন গুলি তৈরি হয়নি যেটা শরীরে ঢোকার পর উধাও হয়ে যায়। হয়েছে সালুকে? না। হয়েছে কি না? না, হয়নি। না না মানে কি? হয়েছে কি? ছেড়ে দিন স্যার, থাক। হ্যাঁ বলুন। রাখি বাড়িতে আছে? যান, ওকে ডেকে নিয়ে আসুন। কিন্তু এখন তো দেখা করতে পারবে না। দেখা করতে পারবে না? কেন পারবে না? ও হানিমুনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এসব হানিমুন টানিমুন পরে হবে। ওনাকে বলো যে সিআইডির লোক এসেছে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। এক মিনিট। হ্যাঁ, সিনেমা হলের সামনে খুন হয়েছে, ওখানে দাঁড়ায়নি, ওখান থেকে পালিয়ে চলে আসে। আমি পালিয়ে আসিনি, পালাই তো তারা যাদের ভয় আছে। আমি তো বুক ফুলিয়ে থিয়েটার ছেড়ে চলে এসেছি। ওখানে একটা খুন হয়েছে রাখি দেবী, খুন। আর খুনের মানে আপনি বোঝেন? তাহলে সেটাই আমরাও বোঝার চেষ্টা করছি যে ওই খুনের ব্যাপারে আপনার কতটা হাত আছে। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, অন্তত আমার বিয়ের লাড্ডুটা খেয়ে যান। রঘু, ওনাদের আমার বিয়ের লাড্ডু খাওয়াও। বাহ, খান না। দেখেছো, আমরা এখানে খুনিকে খুঁজতে এসেছি আর উনি আমাদের বিয়ের লাড্ডু খাওয়াচ্ছেন। একটা কাজ করছি, লাড্ডুগুলো প্যাক করিয়ে নিচ্ছি, বিরুতে গিয়ে খাবো আমরা। আপনিও খাবেন, আমরাও খাবো। বেরো? কিন্তু কিন্তু কেন আপনারা আমাকে বেরোতে নিয়ে যাবেন? আমরা কি করব রাখি ম্যাডাম, নিয়ে যেতে তো চাই না আমরা, কিন্তু খুনের ব্যাপার যখন বুঝতেই পারছেন। আমি কোনো খুন টুন করিনি, ওখান থেকে বেরিয়ে এসেছিলাম যাতে আমার পাবলিক ইমেজটা আরো বাড়ে। আপনারা তো সবই জানেন, মিডিয়ার ব্যাপারে হয় কে নয় করে ছাড়ে। রাখি দেবী, মিডিয়া এখনো কিছু না কিছু ছেটাবে। কালকের খবরের কাগজে
রাখির বিয়ের ব্যাপারে নয়, হয়তো সিআইডির লোকেরা রাখিকে অ্যারেস্ট করেছে, এই খবরটা ছাপতে পারে। প্লিজ 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 এরকম করবেন না। দেখুন না, এই তো সবে আমি বিয়ে করেছি, আমি নতুন জীবন শুরু করেছি, আমি তো বরবাদ হয়ে যাব। দেখো ভাই দয়া, বাঁচাও, বরবাদ হওয়া থেকে বাঁচাও এনাকে। প্লিজ। হ্যাঁ, যদি আপনি আমাদের এটা জানান যে এমন কোনো লোক কি আছে যে আপনাকে মারতে চায়। আমাকে মারতে চায়? হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে যে গুলি চলেছিল আপনাকে মারার জন্যই, আপনার জন্য ওই বেচারা মারা গেছে। কিন্তু কিন্তু কেউ আমাকে কেন মারতে চাইবে? তার মানে আপনি জানেন না? না। এক্সকিউজ মি, আপনারা অন্য ঘরে গিয়ে ওয়েট করুন, যান। দেখুন, ও আমার স্ত্রী। জানি সেটা দাদা, কিন্তু আমরা এনাকে কিছু জিজ্ঞেস করব। আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আমার সামনেই জিজ্ঞেস করুন না। আপনি অজ্ঞান হয়ে যাবেন, সেজন্য বেটার এটাই। চলুন, আসুন। কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে পরে বোঝাচ্ছি, চলুন। স্যার কিন্তু আরে আসুন আসুন। আগের অ্যাফেয়ারটা কার সাথে ছিল তোমার? দেখুন শোনো, বেশি সময় নেই আমাদের কাছে। সারা দেশ জানে প্রেমিকের লাইন পড়ে আছে তোমার পেছনে। আমি আপনাকে কি বলবো, এত ছেলে আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, আমি কার কার মন ভাঙবো বলুন? শেষবার কার মন ভেঙেছিলেন আপনি? আমি এসিপি স্যারকে ফোনটা করি। স্যার, আমরা ডক্টর সালুকাকে ফলো করে এখানে এসে পৌঁছেছি, জুহুর একটা বিল্ডিং এর সামনে। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার, ডক্টর সালুকে বিল্ডিং এর ভেতরে যাচ্ছেন স্যার, খুব টেনশনে আছে মনে হচ্ছে। ওকে স্যার, ওকে। কি বললেন স্যার? মানে এসিপি স্যার বললেন যে তোমরা দুজন বাইরেই বসে থাকো, ভেতরে গিয়ে গন্ডগোল পাকিও না। গন্ডগোল? কিন্তু আমরা তো ফলো করছি স্যার। এই সব কাজ না সব তোর জন্য হয়, আমি সব কাজ খুব সিরিয়াসলি করি, গন্ডগোলটা তুই পাকাস। আরে এ কি কাণ্ড! কয়েকদিন ধরে হুমকি দিয়ে কেউ ফোন করছিল। ও বলছিল আমি যদি বিয়ে ক্যান্সেল না করি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কে কে করছিল এই ধরনের ফোন? আমি কি করে জানবো? জানেন না? ওর কণ্ঠস্বর তো নিশ্চয়ই চিনতে পেরেছিলেন আপনি। আমি এত ছেলের সাথে কথা বলি, কার কার গলার আওয়াজ চিনবো? রাখি, রাখি তুমি ঠিক আছো তো? প্লিজ প্লিজ ওকে বাইরে বার করুন না, না হলে ও খুব কষ্ট পাবে। শেষবার কে ছিল? শেষ বয়ফ্রেন্ড? মনীষ, কিন্তু ও কিছু করবে না। মনীষ? আর কারোর উপরে সন্দেহ আছে যে এরকম করতে পারে? রাজেশ, ও করতে পারে। মনীষ, রাজেশ। এক মিনিট, আরো একজন আছে। অনিল? আরেকজন। হ্যাঁ, ঋষভ তো একদম এরকম। মনীষ, অনিল, রাজেশ। আর এই ঋষভের নামও লেখো। হ্যাঁ, আরো একজন আছে। রাখি দেবী, এই সমস্ত নাম টাম ছাড়ুন। আপনার কি ওই লোকটার নাম্বার মনে আছে যে আপনাকে ফোনে হুমকি দিচ্ছিল? হ্যাঁ মনে আছে। নাম্বারটা দিন। এক মিনিট। খুব সামলে রেখেছিলাম এই নাম্বারটা। কেন? স্মৃতিতে রাখার মতো নাম্বার। আমার 25তম বিবাহ বার্ষিকীর পরেও এটা তো বোঝাই যাচ্ছে যে কেউ আমার বিয়েটা আটকাতে চেয়েছে। অভিজিৎ, খোঁজ নাও এই নাম্বারটা কার। আচ্ছা, চলো একবার গিয়ে দেখি যে কে এই লোকটা যে রাখিকে ফোনের পর ফোন করেই চলেছে। হ্যাঁ, আমারও ওই মজনুকে দেখতে ইচ্ছে করছে। রেডি থেকো।
খুলি উড়িয়ে দেবো, বুঝলি? ফোন করছিলি? মরতে চাস ওকে? আমি ওকে মারবো কেন? ও তো আমার বোনের মতো নয়। চুপ চুপ। রাখি তোর বোনের মতো? তাহলে তুই ওকে ফোনে হুমকি দিচ্ছিলিস কেন? টাকার জন্য। টাকার জন্য? কে দিয়েছিল টাকা? হ্যাঁ? আমি আপনাকে বলতে পারবো না। আচ্ছা, এই যে হাতটা আছে না, এটা আলাদা করে ট্যাক্সিতে নিয়ে যেতে হবে, বুঝলি? কে দিয়েছিল বল। ঋষভ স্যার। ঋষভ? ওই বলেছিল রাখিকে মারতে? মারার জন্য নয়, শুধু ফোন করে ভয় দেখাতে বলেছিল আমাদেরকে। কোথায় থাকে ঋষভ? কোথায় থাকে ঋষভ? এই রাখি উৎসবেই হাত করা পরাবো ওকে, রাখির হাত দিয়ে। হেডরিক, বিবেক, আরে স্যার, তোমরা দুজনে এখানে কি করছো? তোমাদের সালুকে আর সারিকার পিছু নিতে বলেছিলাম না? আরে স্যার, আমরা তো ওনাদের ধাওয়া করতে করতেই এই অবধি এসে পৌঁছেছি। ডক্টর সারিকাও ভিতরে রয়েছে? হ্যাঁ স্যার, এক্ষুনি দুজন এই বাড়ির ভেতরে ওরা গেছে, এখনো স্যার। ভেতরেই আছে? ইয়েস স্যার। কিন্তু স্যার, এই ডক্টর সালুকে ঋষভের বাড়িতে কি করছেন? সেটাই তো, সালুকে ল্যাব ছেড়ে এখানে কি করছে? মনে হচ্ছে কোনো গন্ডগোলে ফেসে গেছে। গুলি কোথায় আছে বলো? হ্যাঁ বলো, গুলি কোথায়? গুলি কোথায় আছে বলো না। আমি জানি না। দেখো, ফালতু নাটক করো না, আমি সব জানতে পেরেছি। তার বদলে আমি কি পাবো? তুমি যা চাইবে দেবো, তুমি যত টাকা চাইবে সব দেবো, বলো। আমাদেরও কিছু টাকা দিয়ে দাও সালুকে। এসিপি স্যার, আপনি এখানে? কেন ডক্টর সালুকে? ধাক্কা লাগলো আমাদের এখানে দেখে? হ্যাঁ, এসব কি হচ্ছে? এ তো আমাকে ঠকানো হলো। তোকে তো আমরাই গেছি। কি ডক্টর সারিকা? এই ওই দাঁড়া। কিছু না নিয়েই? হ্যাঁ, স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমি কাউকে মারিনি। মারনি তো গুলি কেন তৈরি করেছো যেটা অদৃশ্য হয়ে যায়? এটা কি ধরনের গুলি সালুকে? সালুকে স্যার এই ধরনের একজন লোকের কথা শুনে তো ছিলেন, যিনি এই ধরনের গুলি বানান। যতক্ষণ না ওকে খুঁজে বার করে নিজের চোখে দেখছি, এটা বলতে পারছিলাম না যে বিক্রমের খুন ওই গুলি দিয়ে হয়েছে কিনা। ও, আই এম সরি ডক্টর সারিকা যে আমি আপনাকে ভুল বুঝলাম। তার মানে তুমিই বানিয়েছিলে ওই অদৃশ্য ইনভিজিবল গুলিটা রাখিকে মারার জন্য? কেন? স্যার, আমি ওই গুলিটা বানিয়েছিলাম সত্যি, কিন্তু আমি ওই লোকটাকে মারিনি। গুলিটা পাইনি কিন্তু। স্যার, আমি তো বলছি আমি ওই লোকটাকে মারিনি। দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখুন স্যার। এবার তো আপনি আমার কথা বিশ্বাস করবেন, আমি গুলি চালাইনি স্যার। না 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 না, এটাও তো হতে পারে যে তুমি একটা থেকে বেশি গুলি বানিয়েছিলে আর আমাদেরকে বোকা বানানোর জন্য আরেকখানা গুলি দেখাচ্ছ। না স্যার, এরকম হতে পারে না। আমার কাছে কোনো বন্দুকই ছিল না, তো আমি গুলি কি করে চালাবো? তার মানে তুমি শুধু গুলি তৈরি করেছো, বন্দুক তৈরি করোনি? স্যার, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি বানাতে। এই জন্য তো আমি রাকিকে মারতে পারিনি। স্যার, আমি সবার সামনে হাত জোড় করছি, প্লিজ যেতে দিন আমাকে। আমি রাকিকে বিয়ে করতে চাই, প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ। মানতে হবে স্যার, কিছু ব্যাপার তো আছে রাখির মধ্যে। জেলে যাওয়ার আগে ওর ভূতের মাথা থেকে নামতেই চাইছে না। আরে না ডক্টর সারিকা, আমি তো এমনি বলছিলাম। সালুকে এই ছেলেটা বলছে যে ও গুলি চালায়নি, তাহলে ওই বিক্রম মারা গেল কি করে? আর ওর শরীরে যে গুলিটা লেগেছিল সেটা গেল কোথায়? স্যার, ওটা নিশ্চয়ই অন্য কেউ চালিয়েছিল স্যার। দেখা যায় না এমন গুলি? না না, এটা আমি জানি না। ওদিন কিন্তু এ থিয়েটারেই ছিল যেদিন গুলি চালানো হয়েছিল। কে গিয়েছিলে তো? হ্যাঁ স্যার, আমি ছিলাম, আমি অবশ্যই তাহলে ছিলাম। তুমি কাউকে দেখলে না গুলি চালাতে? হ্যাঁ, না, আমি কাউকে গুলি চালাতে দেখিনি স্যার। আমি শুধু দেখলাম বিক্রম হেঁটে আসছিল আর ওর একটা হাত বুকের উপরে চেপে ধরেছিল। ও কিছু বলছিল, এর মধ্যেই ও পড়ে যায় স্যার। আচ্ছা,
তার মানে গুলি লাগার পর পড়েনি? না স্যার, ও পড়ে যায়নি স্যার। মানে তখন ওর হার্ট কাজ করছিল, হার্ট পাম্প করছিল, শিরায় রক্ত চলাচল করছিল, তখন ও বেঁচে ছিল। ইউরেকা, ইউরেকা, আরে শালুকে! পেয়েছি, ইউরেকা! আরে আর্কিমিডিস তো এইভাবে রাস্তায় দৌড়েছিলেন, ইউরেকা ইউরেকা করে। কিন্তু স্যার উনি বাথরুম থেকে বেরিয়ে দৌড়েছিলেন জামা কাপড় ছাড়াই। পার্থক্য এটাই যে ডক্টর সালুকে জামা কাপড়। স্যার, আপনি আগেও তো এক্স রে করেছিলেন একবার লাস্টার, আবার কেন স্ক্যান করছেন লাস্টার? কিছু আরো পাওয়া যাবে কি? ফ্রেডি দেখবে এবার কি পাওয়া যাবে এখান থেকে। গুলি লাগার পর এই লোকটি হাঁটছিল, বুঝলে, হাঁটা চলা করছিল। স্যার, এরকম অনেকবার হয়েছে, গুলি লাগবার পরে দুই এক পা তো লোক এমনিই চলে যায়। হ্যাঁ হয়তো, তবে এই লোকটি হাঁটছিল, তার মানে হলো ফ্রেডি এই লোকটির হার্ট তখনও কাজ করছিল। হার্টের পাম্প ধুক ধুক করে তখনও চলছিল। এতে অবাক হবার কি আছে? কথাটা এই ফ্রেডি যে গুলি হার্টের ঠিক নিচে লেগেছে, হার্টের একদম নিচে এখানে, আর হার্ট তখনও পাম্প করছিল, রক্ত তখনও নিচের দিকে পাঠানো হচ্ছিল, আর গুলি রক্তের সাথে সাথে নিচের দিকে নেমে গেছে। তার মানে স্যার গুলি আর্টারির ভিতরেই শিরার ভিতর দিয়ে পাস করে নিচে অবধি চলে গেছে। হ্যাঁ। ডক্টর সালুকে, আপনি কিছু গুলিয়ে ফেলছেন না তো? এই দেখো, এই হলো গুলি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, গুলিটা তো দেখা যাচ্ছে। বস, গুলি এখানে লেগেছিল, বড় শিরার মধ্যে এখানে, আর রক্তের সাথে সাথে এই গুলি নামতে নামতে নিচে নামতে নামতে এখানে এসে আটকে গেছে, এখানে ব্যাক সাইডে। এর পরের শিরাগুলো খুব সরু সরু থাকে, তাই গুলিটা আর এগোতে পারেনি। না হলে এই গুলি পায়ের দিকে চলে যেত, যে কোনো পায়ে। সারা জীবন পাগলের মতো খুঁজে যেতাম যে গুলি গেল তো কোথায় গেল। গুলিটা কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই সেই গুলি যেটা অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না, থিয়েটার হলে যদি গুলি চলেই থাকে, তাহলে হলের মধ্যে আমরা কোনো গান অথবা গান পাউডার পেলাম না কেন? হ্যাঁ স্যার, তার মানে হচ্ছে যে অডিটোরিয়ামে এমন কোনো একটা জায়গা রয়েছে যেটা আমরা দেখতে পাইনি। শোনো, ভালো করে মনে করো আর বলো, সেদিন কি দেখেছিলে তোমরা এখানে? হ্যাঁ স্যার, আমি তো শুধু রাখিকেই দেখছিলাম। আমি তো সিনেমাটাও ভালো করে দেখিনি। ঋষভ, তুমি এতটা নির্লজ্জ? তোমার ঘরে মা বোন নেই? আর তুমি তুমি কি দেখেছিলে? আমি তো শুধু বিক্রমকে পড়ে যেতে দেখেছিলাম, ব্যাস। রাখি দেবী, আপনি কি আপনার সিটের পিছনে অথবা আশেপাশে কাউকে আসতে বা যেতে দেখেছিলেন? আমার পিছনেই নির্লজ্জ ঋষভ বসেছিল। আমার বিক্রম তো এদের মধ্যে কাউকে চিনতও না। সেটাই তো আমাদের জানতে হবে ম্যাডাম, যে কেউ উদ্দেশ্য ছাড়া আর অকারণেই বিক্রমকে কেন মেরেছে। কিন্তু স্যার, ঋষভও যদি বিক্রমকে খুন না করে থাকে তাহলে আর কে হতে পারে? কারণ সিটের পিছনে শুধু দেওয়াল আছে স্যার, ব্যাস। দেওয়ালের পেছনে আরো কিছু আছে। দেওয়ালের পিছনে কি স্যার? স্যার, প্রজেকশন রুম।
এই যে 5 নম্বর স্ক্রিন। রেডি? রেডি? দেখতে পেলে? প্রজেকশন রুমে প্লাস্টার? সেটাই তো। ওহো হো হো, তাহলে এই ব্যাপার। গ্রেট ওয়ার্ক অভিজিৎ। তুমি এখন ওই জায়গায় গিয়ে দাঁড়াও যেখানে বিক্রমের গুলিটা লেগেছিল। হ্যাঁ অভিজিৎ, আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দয়া, একদম পরিষ্কার। এখান থেকে একদম ভালো করে নিশানা করা যাবে। তার মানে হলো দয়া, এ কোনো ভেতরেরই লোক যে এই প্রজেকশন রুমে আসা যাওয়া করে, ওই এটা করেছে। স্যার, প্রজেকশন রুমে তো শুধু প্রজেকশনিস্টই যায়, আর কারোর যাওয়ার পারমিশন নেই। এখানের প্রজেকশনিস্ট তো রাকেশ। রাকেশ? আপনি কি চেনেন ওকে? কিন্তু কিন্তু ও তো আমার বন্ধু। কি ব্যাপার রাকেশ? হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে পালিয়ে যাচ্ছিসটা কোথায়? হ্যাঁ, হাঁপিয়ে যাবি রে। চলে দিকে। কোথায় পালাচ্ছিলি? কি ব্যাপার, তোমরা আমার পিছন নিচ্ছে কেন? পালাচ্ছিলি কেন? তেষ্টা পেয়েছিল তাই জল খেতে যাচ্ছিলাম। বিশ্বাস হলো তো এবার? তোর পিপাসা আমি মেটাচ্ছি। আমি বিক্রমকে মেরেছি, আর ওদের দুজনকে ওখানে রেখে ফিল্ম দেখানোর প্ল্যান আমারই ছিল। আর ওই সিনেমার সিটের টিকিটগুলো, সেটাও কি তুমিই দিয়েছিলে বিক্রমকে? হ্যাঁ, কারণ ওখান থেকে বিক্রমকে মারতে সুবিধা হতো। কিন্তু বিক্রম তো তোমার বন্ধু ছিল, তাই না? বন্ধুকেই মেরে দিলে। কেননা আমি পূরবীকে ভালোবাসি, তাই এটা সহ্য হচ্ছিল না। বোঝো, এই সামান্য কারণে নিজের বন্ধুকেই মেরে দিলি? হ্যাঁ, বিক্রমকে খুন করার পর তোমার প্রাণটা জুড়িয়ে গেছে তো? লজ্জা পাওয়া উচিত তোমার। ভালোবাসা আনন্দ দেবার আরেকটা নাম, কাউকে কষ্ট দেবার নয়। এবার জেলে গিয়ে বসে বসে এসব ভেবো এই ব্যাপারগুলো। অনেক সময় পাবে তুমি, যদি ফাঁসি না হয় তবে।